আগে ঢোলকপুর গ্রামে রতন নামে এক শ্যাকরা ছিল। শ্যাকরা মানে জানো তো, যারা গয়না বানায় সোনা বা রূপো দিয়ে, তাদেরকে বলে শ্যাকরা বা গোল্ডস্মিথ। সে যাই হোক, লোকে বলতো রতনের হাতে নাকি জাদু আছে। সে যাই বানাতো তাই দেখতে এত সুন্দর হতো যে লোকে না কিনে থাকতেই পারতো না। কিন্তু রতনের অবস্থা আর কিছুতেই ভালো হয় না। হবে কি করে? ঢোলকপুরের মতো ছোট গ্রামে কে আর অত গয়না কিনবে? তাই সে মনের দুঃখে দিন কাটায়। একদিন রতনকে ওর বন্ধুরা বলল, রতন ভাই, তুমি শহরে যাও, তোমার মতো লোকেদের ওখানেই কদর পাবে। সেই শুনে রতন ঢোলকপুর ছেড়ে এলো বড় শহরে। শহরে এসে সে সব গয়নার দোকানে গিয়ে গিয়ে কাজ খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর হীরালাল নামে এক ব্যবসায়ী দেখা পেল। হীরালালও ওই সময় কারিগর খুঁজছিল যে ওর দোকানে বসে ভালো ভালো কাজ করবে বা গয়না তৈরি করবে। কাজেই রতনকে পাওয়া মাত্র সে তাকে কর্মচারী হিসেবে রেখে নিল। রতনও মনে মনে খুব খুশি হলো, একটা কাজ তো পাওয়া গেছে। আর আমরা যে সোনার গয়না পরি তার যে নানা রকম ডিজাইন হয়, তার জন্য কিন্তু অনেক পড়াশোনা করতে হয়। অনেক কলেজ বা ইউনিভার্সিটিতে জুয়েলারি ডিজাইনিংয়ের কোর্স পড়ানো হয় এবং বিএসসি ডিগ্রিও পাওয়া যায়। আর আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি গয়না ব্যবহার করা হয়। এরপর অনেক বছর কেটে গেছে। রতনের হাতের গুণে হীরালালের ব্যবসা অনেক বড় হয়েছে। তার এখন বিরাট কারবার। এই শহরেই তার পাঁচটা দোকান। শুধু তাই নয়, দেশে ও বিদেশে নানা শহরে হীরালালের ব্যবসা ছড়িয়েছে। তার সাথে কর্মচারীও বেড়েছে। রতনের সাথে এখন অনেক লোক কাজ করে। সবাইকে রতনই কাজ শেখায়। কিন্তু এখনো রতনের পছন্দ না হলে হীরালাল কোনো গয়না দোকানে রাখে না। রতনের কথাই ওর শেষ কথা। আচ্ছা বন্ধু, তোমরা কোনোদিন লোহাতে জং ধরতে দেখেছো? ওই যে অনেকদিন লোহা খোলা হাওয়ায় থাকলে যে মরচে বা জং ধরে যায়। সোনাতে কিন্তু কোনোদিন মরচে পড়ে না। আসলে সোনাতে কোনো কেমিক্যাল দিলেও খারাপ হয় না। আর ওই জন্যেই সোনা যদি 1000 বছর মাটির তলায় পুঁতে রাখা যায়, তাহলেও একই রকম চকচক করে। তোমরা কি জানো যে খাঁটি সোনা খুব নরম হয়, তাই সেই সোনা দিয়ে গয়না বানানো যায় না, কারণ খাঁটি সোনা হাত দিয়ে চাপ দিলেই বেঁকে যাবে। কাজেই গয়না বানাতে হলে একটুখানি তামা অর্থাৎ কপার মেশানো হয়। কিন্তু সব ভালো জিনিসেরই শেষ আছে। আস্তে আস্তে রতনের বয়স বাড়ছে আর ও বুড়ো হচ্ছে, চোখেও কম দেখে আজকাল। আর তোমরা তো জানোই গয়না কত নিখুঁত করে বানাতে হয়। ছোট ছোট কানের দুল বা আংটি কত সূক্ষ্ম হয়। সেই গয়না বানাতেও তেমনি চোখের ওপর খুব চাপ পড়ে। তাই রতন ভাবলো, অনেক হয়েছে, বুড়ো হয়েছি, এবার কাজ ছেড়ে গ্রামে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। এই ভেবে হীরালালের কাছে গিয়ে ও ছুটি চাইল। বলল, বাবু, অনেক কাজ করেছি, বয়স হয়েছে, এবার আমার হিসেব বুঝিয়ে দিয়ে আমায় ছেড়ে দিন, বাকি জীবনটা ঢোলকপুরে গিয়েই কাটাবো। এই শুনে হীরালালের খুব দুঃখ হলো, কিন্তু তার নিজেরও বয়স হয়েছে, কাজেই রতনের অবস্থাটা সে বুঝতে পারল। মনে মনে সে চট করে কি একটা ভেবে নিল। মুখে বলল, ঠিক আছে, কিন্তু আমার একটা শেষ কাজ আছে। একটা সোনার মেডেল তোমাকে বানিয়ে দিতে হবে, তাহলেই তুমি ছুটি পাবে, না হলে নয়। এই কথা শুনে রতনের মনে খুব রাগ হলো। ভাবলো, ব্যাটা ধূর্ত ব্যবসায়ী শেষ কাজটাও পাই পয়সা হিসেব করে বুঝে নিতে চায়। এটা তো অন্য যে কেউ করতে পারতো, তাও আমাকে দিয়েই কাজটা করাতে চায়। এই ভেবে রতন কোনো রকমে মেডেলটা বানালো। সোনার মধ্যে অনেক বেশি তামা মিশিয়ে খাদ দিয়ে দিল, যাতে তাড়াতাড়ি কাজটা শেষ হয় আর বোঝাও না যায় যে এতে সোনা কম আছে। এরপর মেডেলটা নিয়ে গিয়ে হীরালালকে দিয়ে বলল, এই নিন বাবু আপনার মেডেল, এবার আমার ছুটি। বন্ধু, জানো তো, স্পোর্টস বা অন্য কোনো কম্পিটিশনে যে গোল্ড মেডেল দেওয়া হয় তাতে খুব কম সোনা থাকে, মাত্র 6 গ্রাম, যেটা শুধু গোল্ড প্লেটিং করতে কাজে লাগে। আসলে মেডেলটা কিন্তু 92.5% সিলভার
1.34% গোল্ড আর বাদবাকিটা কপার দিয়ে তৈরি হয়। তখন হীরালাল মেডেলটা নিয়ে রতনের গলায় পরিয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরল আর বলল, এটা তোমারই জন্য রতন, তুমি আমার জন্য যা করেছো তার ঋণ কোনো দিন শোধ হবে না, তাই এটা তোমায় দিলাম, আজ থেকে তোমার ছুটি। এ কথা শুনি রতনের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারলো সে কি ভুল করেছে। কান্নায় তার দু চোখ ভরে এলো, কিন্তু এখন আর কিছুই করার নেই। নিজেরই বানানো নকল সোনার মেডেল নিয়ে ও গ্রামে ফিরে এলো। কাজেই বুঝলে তো তোমরা, কোনো কাজেই ফাঁকি দিতে নেই, তা সে যত ছোটই হোক আর যার জন্যেই হোক না কেন। অন্যকে ঠকালে আসলে নিজেকেই ঠকতে হয়।